হ্যাঁ রেকর্ড অন করেছি, এখন রেকর্ড অন করেছি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। নয়ন ভাই বুঝছেন, ভেরি গুড। আচ্ছা আরো দুজন হাত তুলছেন, একটা হচ্ছে তুষার ভাই। আচ্ছা আগে পল পল ভাই হাত তুলেছেন, আনমিউট পল করেছি, না বলেন। ভাই, পাল। পল ভাই, ও আচ্ছা পাল। আমি সরি আপু, বলেন। ইটস ওকে ভাইয়া। বলেন প্রশ্নটা হচ্ছে প্রতিকৃতি সাদৃশ কিভাবে? প্রতিকৃতি সাদৃশ কিভাবে, ওকে ফাইন, আসেন প্রতিকৃতি সাদৃশ জি কিভাবে। ভাইয়া। ব্যাপারটা হচ্ছে কৃতি শব্দের অর্থ দ্বারা বোঝায় যেটা, সেটা হচ্ছে কর্ম বা মানে কৃতি শব্দের সব অর্থটা দ্বারা হচ্ছে কর্ম বা আমার সম্পাদিত কোনো কাজ। এখন প্রতিকৃতি দ্বারা কি বুঝায়? প্রতিকৃতি দ্বারা বুঝায় আয়না। তো আয়নায় কি হয়? আয়নায় হচ্ছে প্রতিকৃতি শব্দের অর্থ কিন্তু চায় নাই, বলছে প্রতিকৃতি শব্দের প্রতি উপসর্গটা কি অর্থ প্রকাশ করে। তো প্রতিকৃতিতে বা আয়নায় কি হয়, আমার নিজেকে দেখা যায়। তো সাদৃশ মানে কি একই, কথা বুঝতে পারছেন? সাদৃশ মানে কি একই, এই কারণে প্রতিকৃতি শব্দটা হচ্ছে সাদৃশ। কনসেপ্ট ক্লিয়ার? তুষার ভাই আনমিউট করেছি, বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাইয়া। ভাইয়া দুইটা ওয়ার্ড নিয়ে একটু সমস্যা ছিল, একটা হচ্ছে যে বলেন। প্রণিপাত আর একটা হচ্ছে ন্যূনতম। তো এখানে একটা ন্যূনতম, প্রণিপাতে আরেকটা কি? প্রণিপাত। ও প্রণিপাত, ওকে ফাইন, ঠিক আছে। আসলে আমরা দুইটা ওয়ার্ড ভাঙি, একটা হচ্ছে প্রণিপাত আর একটা হচ্ছে ন্যূনতম। ওকে ফাইন। আচ্ছা ওয়েট, আমি এই যে ইয়া করে নিই, মাইক্রোফোন অ্যাড করে নিই। আমি কিন্তু আপনার নাম শুনবো না মাইক্রোফোন অ্যাড করলে, খেয়াল করেন। প্রণিপাতের মধ্যে মেইন ওয়ার্ডটা কি? পাত। সহজ জিনিস। তাহলে প্রণিপাতের মেইন ওয়ার্ড যদি পাত হয়, তাহলে এইটুকু হচ্ছে উপসর্গ। এখন দেখেন প্র উপসর্গ হয় কি হয় না? হয়। এখন তাহলে নয় রশ্মিকার নি উপসর্গ হয় কি না? হয়। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, ভাইয়া এটা তো নয় রশ্মিকার বসাইছেন, কিন্তু আমার তো প্রণিপাতের মধ্যে মূর্ধন্য আছে, এটা তো দন্তন্য হয়ে গেছে। আপনি নয় রশ্মিকার লিখছেন উপসর্গে, বাট প্রণিপাতের মূল শব্দ তো দন্তন্য আছে, তাহলে এটা কেমনে হইলো? অ্যাকচুয়ালি উপসর্গটা নয় রশ্মিকারী, কিন্তু এটা মূর্ধন্য হয়েছে হচ্ছে এই রফালার কারণে। কথা কি ক্লিয়ার? নত্যবিধানের নিয়ম অনুযায়ী রফালার পরে যে দন্তনটা হবে সেই দন্তনটা মূর্ধন্য হবে, সেই নিয়ম অনুসারে প্রণিপাতে মূর্ধন্য হয়েছে। কনসেপ্টটা কি ক্লিয়ার? আশা করি বুঝতে জি পারছেন। ভাই। এবার সে ন্যূনতম। ন্যূনতম বানানটা আমরা মোস্ট অফ দ্য স্টুডেন্ট বুঝি না, একটা কারণে, সেটা হচ্ছে আমরা বানান ভালো করে লিখি না। ন্যূনতম বানানটাই ভালো করে আমাদের মাথায় ঢুকে না, বানানটা লেখার সময় আমরা জফলাটা পরে দেই মোস্ট অফ দ্য স্টুডেন্ট, এই কারণে ন্যূনতম বানানটা আমরা পারি না। অর্থাৎ এই জফলাটা আমরা পরের নয়ের সাথে দেই, এটা কিন্তু ভুল। ন্যূনতম বানানে জফলাটা দেখেন প্রথমটার সাথে, এইটুক ঠিক মতো বুঝেন তাহলেই আপনার দেখবেন কেল্লা ফতে। খেয়াল করেন মূল ওয়ার্ডটা কি? তম। এই যে এইটুক, তাহলে উপসর্গ হচ্ছে এই যে আমার নয় জফলা দীর্ঘকার আর দন্তন্য এইটুক। এখন দেখেন নয় জফলা আছে, জফলা থাকলে কি হবে? রস্বীকার। জফলা আছে কার সাথে? নয়ের সাথে, বসায় দেন নয়ের সাথে, দ্যাটস ইট, নি। এবার বাকি আছে কি? এই যে দেখেন দীর্ঘকার, বসায় দেন দীর্ঘকার। আর এই যে দন্তন্য বাকি আছে, বসায় দেন দন্তন্য, শেষ। তার মানে নিজ ও গুণ দুইটা। কনসেপ্ট ক্লিয়ার? ভাইয়া বাংলা উপসর্গেতেও আপনি যে লিখে দিছিলেন ওইখানে তো ভাইয়া উনা ছিল এবং ওটা ছিল রস্যুকার, এখানে যে ওই দীর্ঘকার হলো কি আগেরটার কারণেই? ভেরি গুড। এবার আসেন, মনে রাখবেন রস্যুকার দিয়ে উন এবং দীর্ঘকার দিয়ে উন, বোথ অফ দেম দুইটাই কারেক্ট। বোথ অফ দেম দুইটাই কারেক্ট। আমাদের এটা ডিপেন্ড করে শব্দের বানানের উপরে, যেটাতে আমরা রস্যকার বসাবো নাকি দীর্ঘকার বসাবো। সাচ এস আমি যদি বলি 39, খেয়াল করেন, আমি যদি বলি 39, তাহলে এখানে মূল শব্দ কিন্তু 40। মূল শব্দ কি বলেন? 40। তাহলে 40। উনোটা কি? উপসর্গ। এখন এই উনো বানানটা কিন্তু মূর্ধন্য ইয়া দিয়ে, ওটা কি বলে? দীর্ঘকার দিয়ে। সুতরাং উনো কি? উপসর্গ। উনো কি বলেন? উপসর্গ। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, তবে জি ভাইয়া। ক্ষেত্র বিশেষে আমরা দেখবো যে উনো বানান আবার রস্যকার দিয়ে আসলে তখন রস্যকার দিয়েও হবে। বুঝতে পারছেন? জি ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে। আর কারো কোনো কোশ্চেন? আমি তো ভাবছিলাম, গ্রামীণ ফোন আমার সাথে বেইমানি করবে, পরে দেখলাম না, গ্রামীণ ফোন বেইমানি করে নাই। হ্যাঁ, না সমস্যা নাই, না না সমস্যা নেই। ওকে, তাহলে চলেন আমরা এবার আমাদের আজকের টপিকে যাই। আমাদের আজকের টপিকটা হচ্ছে পদ প্রকরণ। আমরা পদ প্রকরণ পড়বো। আহ আমি সবাইকে একটু মিউট করে দিচ্ছি, ফোর্স মিউট করে দিচ্ছি। ওকে ফাইন। কারো কোনো কোশ্চেন থাকলে? আচ্ছা আরো দুজন হাত তুলে রাখছেন, আমি খেয়াল করিনি। তুষার ভাই আনমিউট করেছি, বলেন।
আহ, ভাই প্রথম কথা হচ্ছে যে একটু পর পর স্ক্রিনটা ছোট হয়ে যায় ভাই, এখন আবার স্ক্রিনটা বড় আছে আর ফোকাস হয় না, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে ভাই ওই যে পর্যবেক্ষণের মানে বিশ্লেষণটা যদি আরেকবার বলতেন, আমি না তখন ক্যাচ করতে পারিনি ভাই। আচ্ছা, পরিযোগ। তো হ্যাঁ, পর্যবেক্ষণের বিশ্লেষণ আমি আরেকবার বলতেছি, সমস্যা নাই। জি ভাই, স্ক্রিনের থ্যাংক ইউ ভাই। ব্যাপারটা হচ্ছে এখানে তো, স্ক্রিনের ব্যাপারটা হচ্ছে এটা তো আমার বাসার লাইটিং না, সো লাইটিং এর কারণে এই যে স্ক্রিন একবার বড় ছোট হবে একটু ফোকাসের কারণে, এটা কিছু করার নাই আসলে, বুঝতে পারছেন? এটা ওকে ভাই, সমস্যা নেই ভাই। প্রকৃতির কারণ, এটা আমার ওকে কারণ ভাই। না। ওকে ফাইন। হ্যাঁ, পর্যবেক্ষণটা আমি দেখাই দিচ্ছি, খেয়াল করেন। পর্যবেক্ষণের মধ্যে আমার প্রথমে চিন্তা করতে হবে মূল ওয়ার্ড কি। মূল ওয়ার্ড হচ্ছে আমার ক্ষণ। ক্ষণ মানে সময়। তাহলে আমার উপসর্গ এইটুক। এখন দেখেন, প উপসর্গ হয় কি হয় না? হয় না। জ বা জফলা থাকলে কি হবে? রস্বীকার। জ বা জফলা আছে কার সাথে? রেফের সাথে। তাহলে রেফ মানে কি? র। র, তার মানে আলটিমেটলি পরি একটা উপসর্গ। এখন বয়কার বে, এটা কি কোনো উপসর্গ হয় কি হয় না? হয়। কিন্তু বয়কার বে হচ্ছে ফার্সি উপসর্গ। নিমফি বেদর কার্বদ না কম্বরবো, লাস্ট ক্লাসে পড়েছিলাম। তাহলে বে, বেটা হচ্ছে ফার্সি উপসর্গ। এখন খন হচ্ছে তৎসম শব্দ। খন কি শব্দ? তৎসম। তাহলে খন যেহেতু তৎসম, চেষ্টা করতে হবে তার পূর্বের উপসর্গগুলো যেন বাংলা বা তৎসম হয়। তো এই কারণে আমরা বেটাকে রাখবো না, চেষ্টা করব এটাকে বাংলা বা তৎসম বানানোর। দেখি এখন বানানো যায় কিনা। এখন বের আগে আমি যদি স্বরে বসাই দিই, তাহলে হবে অবে, মানে নীলিন বর্ণ বসালে এটা কোনো উপসর্গ হয়? হয় না। তো আমি কি করবো? তাহলে বেটাকে ভেঙে ফেলবো। তাহলে ব যোগ এ, বে। এখন এই ব, এটা কোনো উপসর্গ হয় না, কিন্তু তার পূর্বে আমি যদি নীলিন বর্ণ স্বরেও যোগ করে দিই, তাহলে হয়ে যাবে অব। এখন দেখেন, এই পরি আর অব এই দুটো হচ্ছে উপসর্গ। আর এটা তখন কি হয়ে যাবে? মেইন ওয়ার্ডের সাথে অ্যাড হয়ে যাবে, দ্যাট মিনস এখন। এইটা হচ্ছে আমার মেইন ওয়ার্ড। বুঝতে পারছেন? পরি আর অব এই দুটো হচ্ছে উপসর্গ, আর মেইন ওয়ার্ড হচ্ছে এখন। কনসেপ্ট ক্লিয়ার? বুঝতে পারছেন কিশোর ভাই? ক্লিয়ার? ওকে ফাইন, আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা এখন চলে যাব আমাদের আজকের টপিকে। ওকে, আসেন আমাদের আজকের টপিকে চলে যাই আমরা। ওকে, তাহলে পদ প্রকরণ আমাদের আজকের টপিক। হ্যাঁ, পদ প্রকরণ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসেই, মানে একদম কমন, এটা আসবেই প্রশ্ন। ওকে, সো পদ প্রকরণ। পদ প্রকরণ নিয়ে চিন্তা করতে গেলে সবার আগে আমাদের মাথায় যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে পদ কি, পদ কাকে বলা হয়। এখন পদের সংজ্ঞা হিসেবে আমরা দুইটা সংজ্ঞা প্রচলিত হতে দেখি, মানে বেশিরভাগ সময়। সেটা কি কি? একটা সংজ্ঞা হচ্ছে এরকম যে বিভক্তিযুক্ত প্রতিটি শব্দকেই পদ বলে। বিভক্তিযুক্ত প্রতিটি শব্দই পদ। প্রতিটি শব্দই পদ, এটা হচ্ছে একটা টেকনিক। আরেকটা হচ্ছে বাক্যের অন্তর্গত প্রতিটা শব্দই পদ। বাক্যের অন্তর্গত অন্তর্গত প্রতিটা শব্দই পদ। কথা কি ক্লিয়ার? দুইটা সংজ্ঞা, একটা হচ্ছে বিভক্তিযুক্ত প্রতিটা শব্দই পদ, আর একটা হচ্ছে বাক্যের অন্তর্গত প্রতিটা শব্দই পদ। এখন আমরা কোনটা ফলো করব? দুইটাই কারেক্ট, বাট পরীক্ষার হলে আমরা এটাকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে করব, অর্থাৎ বাক্যের অন্তর্গত প্রতিটা শব্দই পদ। যেমন আমি একটা বাক্য দিই, আমি ভাত খাই। সহজ একটা বাক্য, আমি ভাত খাই। এখন আমি ভাত খাই এর মধ্যে দেখেন, আমি এটার মধ্যে কোনো বিভক্তি নাই, খাই এটার মধ্যে বিভক্তি নাই, ভাত এটার মধ্যে বিভক্তি নাই। কিন্তু বিভক্তি চিহ্ন না থাকলে ধরে নিতে হবে সেই জায়গায় শূন্য বিভক্তি আছে, মানলাম। বাট শূন্য বিভক্তি কিন্তু কোনো চিহ্ন না, বিভক্তি নাই বিধায় ধরে নিছি শূন্য বিভক্তি। কথা কি বুঝতে পারছেন? সেই কারণে বাক্যের অন্তর্গত প্রতিটা শব্দই পদ। এই লজিক থেকে আমরা এটাকে এই আমি ভাত খাই প্রতিটা শব্দকে আমরা পদ হিসেবে কাউন্ট করতেছি। ক্লিয়ার? তার মানে পদ কাকে বলে? বাক্যের অন্তর্গত প্রতিটা শব্দই পদ। এই লজিকটা হচ্ছে আমরা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে মনে করব। আচ্ছা, এবার আসেন, পদ কয় প্রকার বলেন তো? পদ কয় প্রকার? পদ কয় প্রকার বলেন তো? এই পদ কয় প্রকার কোশ্চেন আসলে মোস্ট অফ দ্য স্টুডেন্ট ভুল করে, কারণ কি জানেন? একদম কনফিডেন্সের সাথে 5 প্রকার দাগে আসে। এখন আসেন, পদ কয় প্রকার এটা নিয়ে ঘাপলা আছে। 2020 সালের বইতে একরকম লেখা, 2021 সালের বইতে একরকম লেখা। পদ অ্যাকর্ডিং টু 2020 সাল মুনির চৌধুরী এবং মুফাজ্জল হায়দার চৌধুরী সম্পাদিত যে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা রয়েছে, সেই ব্যাকরণ বইতে পদ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সব্যয় পদ, একটা হচ্ছে অব্যয় পদ। আবার যদি অন্য আরেকটা দৃষ্টিকোণ থেকে পদের ভাগ করি, সেটাও করা যায়। একটা হচ্ছে নাম পদ, একটা ক্রিয়াপদ, এটাও করা যায়। তো আমরা যদি সব্যয় পদ অব্যয় পদ এটা দেখি, তাহলে এই সব্যয় পদ এটা আবার 4 প্রকার। একটা হচ্ছে বিশেষ্য, একটা হচ্ছে বিশেষণ,
একটা হচ্ছে সর্বনাম, এন্ড লাস্ট ওয়ান একটা হচ্ছে ক্রিয়া। কথা কি ক্লিয়ার? তাহলে এই হচ্ছে টোটাল পদ 5 প্রকার, মোট পদ মোট 5 প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়, এই হচ্ছে পদ মোট 5 প্রকার। কিন্তু যদি বলে পদ কয় প্রকার প্রশ্নে বলে, কারেক্ট আনসার হচ্ছে 2 প্রকার, একটা সব্যয় একটা অব্যয়। এখন এটা হচ্ছে অ্যাকর্ডিং টু 2020 সাল, 2020 সাল পর্যন্ত মনির চৌধুরী এবং মোফাজ্জল হায়দার চৌধুরী সম্পাদিত নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা বাংলাদেশে প্রচলিত ছিল সেই বই অনুসারে 2021 সালে কি করছে, নতুন যে বইটা, নতুন বইয়ে তারা এই বিশেষণটাকে আবার দুইটা ভাগ করছে। একটা হচ্ছে নাম বিশেষণ, একটা হচ্ছে নাম বিশেষণ, আর একটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। মানে পদ মোট তারা কোনো পদ সব্যয় অব্যয় করে নাই, তারা বলছে যে পদ মোট 8 প্রকার, এবং 8 প্রকারের মধ্যে বলছে বিশেষ্য, বিশেষণ দেয় নাই, তারা বিশেষণ না দিয়ে বলছে নাম বিশেষণ, ক্রিয়া বিশেষণ, তারপরে বলছে সর্বনাম, ক্রিয়া, আর তারপরে অব্যয় নামে কোনো কিছু নতুন বইতে নাই। এই অব্যয়টাকে আবার ভেঙে 3টা ভাগ করছে, একটা হচ্ছে যোজক, একটা হচ্ছে যোজক, একটা হচ্ছে আবেগ, একটা যোজক, একটা হচ্ছে আবেগ, আর একটা হচ্ছে অনুসর্গ। কনসেপ্ট কি ক্লিয়ার? এখন দেখেন এখানে এটা কোন সাল অনুসারে, 2021 সাল অনুসারে। দেখেন এখানে কিন্তু 8টা আছে, যে 1 2 3 4 5 6 7 8, বুঝতে পারছেন? অর্থাৎ 2020 সাল অনুসারে পদ হচ্ছে 2 প্রকার, পদ মোট বললে 5 প্রকার, 2021 সাল অনুসারে পদ হচ্ছে 8 প্রকার। এখন কোশ্চেন হচ্ছে পরীক্ষার হলে আমি কি দিব, পরীক্ষার হলে আমি কি দিব? ওকে ফাইন। এখন পরীক্ষার হলে আমার মনে হয় না যে 8 প্রকারটাকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট করে মানে কাউন্ট করা হবে, এবং নতুন বইয়ের তথ্যটাকে মানে না ধরার সম্ভাবনাটা সমূহ। সেই ক্ষেত্রে আমরা পদ 2 প্রকার এবং মোট বললে 5 প্রকার, ওইটাই শিখবো। তবে আমি আপনাদেরকে নতুন বইয়ের প্রকারটাও জানায় রাখলাম। কথা কি ক্লিয়ার? নতুন বইয়ের প্রকারটাও জাস্ট জানায় রাখলাম। ওকে ফাইন, আসেন তাহলে আমরা এখন কি শিখবো? আমরা এখন প্রথমে শিখবো হচ্ছে অব্যয় পদ। আমরা প্রথমে হচ্ছে অব্যয় পদ দিয়ে না, আমরা প্রথমে হচ্ছে বিশেষ্য নিয়ে আলোচনা করি, তারপর আমরা অব্যয় যাব, তারপরে ক্রিয়াতে যাব, তারপর বিশেষণে যাব। ওকে ফাইন। তাহলে ফার্স্ট অফ অল আমরা আলোচনা করব বিশেষ্য পদ নিয়ে, নাউন ফর্ম, বিশেষ্য পদ। ইংলিশের সাথে কিন্তু এখানে কিছু ঝামেলা আছে। আবারও বলি, ইংলিশের সাথে এখানে কিছু ঝামেলা আছে। যেমন আপনারা ইংলিশে গাড়ি এটাকে বলেন ম্যাটেরিয়াল নাউন। আপনারা যারা অপশনে 2 8 থাকলে কি হবে? আচ্ছা, ইফতি খায়রুল ভাই জিজ্ঞেস করছে যদি অপশনে 2 বা 8 দুইটি থাকে তাহলে কি হবে? টু বি অনেস্ট এটার কোনো উত্তর আমার কাছে নাই। তারপরও আমি এই প্রশ্ন নিয়ে ইতোমধ্যে ঢাকা ইউনিভার্সিটির আলাউদ্দিন আজাদ স্যারের সাথে কথা বলেছি, আমি উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলেছি, বাংলা ডিপার্টমেন্টের, ঢাকা ইউনিভার্সিটি বাংলা ডিপার্টমেন্টে থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে এবং বর্তমানে নরসিংদী সরকারি কলেজের টিচার হিসেবে আছেন, শিক্ষা ক্যাডার। তো ওনার সাথেও কথা বলেছি, এরকম আরো কয়েকজনের সাথে কথা বলেছি আমি। তো ওনাদের সবার কথা হচ্ছে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটাকে আমরা প্রাধান্য দিব না, অন্তত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমরা হচ্ছে মৌলিক যে রাইটারের বইগুলো আছে বা আগের যে বই সেটাকে প্রাধান্য দিব, আমরা নতুন বইকে প্রাধান্য দিব না। কথা কি ক্লিয়ার? সেই কারণে আমরা নতুন বইটার অনুসারে অ্যান্সারটাকে একসেপ্ট করবো না। যদিও 8 থাকে, অপশনে যদি 2 থাকে তাহলে 2 দিব, আর যদি অপশনে 2 5 কিছুই না থাকে সেক্ষেত্রে 8 দিলে তো কিছু করার নাই, 8 দিব তখন। বুঝতে পারছেন? ওকে, এখন আসেন তাহলে বিশেষ্য পদ কয় প্রকার আমরা একটু দেখি। বিশেষ্য পদ, সরি বিশেষ্য পদ কাকে বলে আগে একটু এটা দেখি। বিশেষ্য পদ কাকে বলে? যে কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। এটা হোয়াট এভার, যে কোনো কিছুর নাম হতে পারে। এটা হতে পারে কোনো ব্যক্তির নাম, কোনো মানুষের নাম, কোনো গাছের নাম, কোনো পাখির নাম, কোনো কোম্পানির নাম, কোনো মানে হোয়াট এভার, কোনো কোচিং এর নাম, যে কোনো কিছুর নামকে কি বলা হয়? বিশেষ্য বলা হয়। এখন আসেন বিশেষ্য পদ কয় প্রকার। বিশেষ্য পদ এটা হচ্ছে 6 প্রকার। বিশেষ্য পদ কয় প্রকার? 6 প্রকার। এখন দেখেন, আপনারা যারা সবসময় বলেন যে ভাই আমরা আসলে কোন বই ফলো করব, কোন বই ফলো করব, হ্যাঁ বোর্ড বইয়ে তো দুইটা বোর্ড বইয়ে 2 রকম লেখা, তাদের জন্য আজকে এখানে একটা মানে উদাহরণ দিচ্ছি, ব্যাপারটা খেয়াল করেন। বিশেষ্য পদ 6 প্রকার অ্যাকর্ডিং টু 2020 সাল পর্যন্ত প্রকাশিত যে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই ছিল সেই বই অনুসারে। ওকে, অর্থাৎ নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই অনুসারে 2020 সাল পর্যন্ত বিশেষ্য পদ কয় প্রকার? 6 প্রকার। আচ্ছা, নতুন বই তো বিশেষ্য পদ 6 প্রকারই দেওয়া আছে। এখন প্রবলেম হইছে এটা কোন কোন ক্লাসের বইয়ে? নবম দশম শ্রেণীর বইয়ে। আপনি ক্লাস 8 এর বই পড়েন, ক্লাস 8 এর বইয়ে দেখবেন লেখা আছে বিশেষ্য পদ 4 প্রকার। বিশেষ্য পদ কয় প্রকার লেখা? 4 প্রকার। এখন তাহলে বলেন, এইটাও বোর্ড বই, এটাও বোর্ড বই, দুইটাই তো এনসিটিবি কর্তৃক মানে প্রণীত। এই যে 6 প্রকার এটাও এনসিটিবির, এই যে 4 প্রকার এটাও এনসিটিবির।
কথাটা কি ক্লিয়ার? এখন তাহলে 6 প্রকারকে একসেপ্ট করবো না 4 প্রকারকে একসেপ্ট করবো আমরা? বা যদি দুইটাই কারেক্ট হয় তাহলে একটা ছেলে যে ক্লাস 8 এ বিশেষ্য পদ 4 প্রকার বলতেছে, সে কি ক্লাস 9 এ এটা যখন 6 প্রকার বলতেছে, তাহলে কি আগেরটা ভুল? বলেন, আগের বই ভুল? আর যদি আমরা এটাকে মানে রেফারেন্স হিসেবে ধরি 6 প্রকার, তাহলে কি আমার ক্লাস 8 এ যেটা পড়ছে সেটা ভুল? আসলে ব্যাপারটা হচ্ছে কোনোটাই ভুল না। আমি এটা বারবার বলছি, একটা স্টুডেন্ট সে কোন লেভেলে আছে, কোন পর্যায়ে আছে, তার উপর ভিত্তি করে তার ইনফরমেশন গুলো সিলেক্ট হবে। তো ক্লাস 9-10 এ যখন স্টুডেন্ট পড়তেছে তখন তার জন্য 6 প্রকার ঠিক আছে। ক্লাস 8 এ একটা স্টুডেন্ট পড়তেছে যখন, তার মেধার উপরে ভিত্তি করে ক্লাস বিভক্তির বিশেষ্য পদের যে 4 প্রকার দেওয়া আছে এটাই ঠিক আছে। কথা কি ক্লিয়ার? আপনারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা একাডেমির যে বাংলা ব্যাকরণের অভিধানটা রয়েছে, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ অভিধান, সেখানে বিশেষ্য 6টা প্রকার নিয়ে আলোচনা করা হয়েছে। সেই কারণে আমরা বিশেষ্য 6 প্রকার নিয়েই পড়বো বা বিশেষ্য 6 প্রকার নিয়েই জানবো। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এখন হচ্ছেন 6 প্রকার বিশেষ্য কি কি, আমরা একটু সেটা দেখি। 6 প্রকার বিশেষ্য কি কি আমরা সেটা দেখি, আসেন। এক নম্বর হচ্ছে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য, নাম বা সংজ্ঞাবাচক। আচ্ছা, এখন নাম বা সংজ্ঞাবাচক কি? নাম বা সংজ্ঞাবাচক কি? নাম বা সংজ্ঞাবাচক হচ্ছে, শর্টকাটে একটা টেকনিক লিখে রাখেন, স্পেসিফিক স্পেসিফিক যে কোনো নাম। ওকে, যে কোনো নাম, অর্থাৎ সুনির্দিষ্ট করে যদি যে কোনো নামের উল্লেখ থাকে সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। এটা কোনো কোম্পানির নাম, কোনো দেশের নাম, কোনো মাছের নাম, কোনো গাছের নাম, কোনো ব্যক্তির নাম, কোনো বইয়ের নাম, হোয়াট এভার ইট ইজ, যে কোনো কিছু হইতে পারে। আমি যদি বলি রুই, কাতলা, ইলিশ, পুঁটি, এগুলো হচ্ছে মাছের নাম। যদি বলি পদ্মা, মেঘনা, যমুনা, গঙ্গা, কর্ণফুলী নদীর নাম। যদি বলি শাওন, নাইম, এগুলো হচ্ছে কি কোনো ব্যক্তির নাম। হ্যাঁ, রবিউল, আব্বাস, কুদ্দুস, এগুলো কি কোনো মানে মানুষের নাম। যদি বলি আমি বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকা, কোনো দেশের নাম। যদি বলি ধ্রুব, ফার্স্ট ভিউ, লাস্ট ভিউ, ইংলিশ ম্যানুয়াল, ঠিক আছে, অন্বেষণ, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে বইয়ের নাম। যে কোনো কিছুর নাম যদি স্পেসিফিক করে দেয়া থাকে তাহলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। কনসেপ্ট ক্লিয়ার? সহজ জিনিস, সেটা তার কোনো প্যাচ নাই। নাম্বার 2 সেটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। নাম্বার 2 সেটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। ওকে ফাইন। এখন আসেন জাতিবাচক বিশেষ্যটা কি? জাতিবাচক বিশেষ্য হচ্ছে যদি যে ওই মানে যে পদটা দিয়ে কোন স্পেসিফিক নাম বুঝেছি আগে, সেটাতে যদি স্পেসিফিক না বুঝে সমগ্র গোষ্ঠীকে বুঝায়, কি বুঝাবে লিখে রাখেন, সমগ্র গোষ্ঠীকে বুঝাবে, সমগ্র গোষ্ঠীকে বুঝাবে। যদি সেটা দিয়ে যে কোনো একজনকে না বুঝিয়ে সমগ্র গোষ্ঠীকে বুঝায় তাহলে সেটার নাম হচ্ছে জাতিবাচক বিশেষ্য। কনসেপ্ট কি ক্লিয়ার? যেমন দেখেন, যেমন মনে করেন আমি বললাম যে মানুষ। আচ্ছা দেখেন তো ভাই, মানুষ কি আমি একা? ডেফিনেটলি না, পুরো জাতিটাকে মানুষ বলা হয়, মানুষ জাতি। আমি যদি বলি মনে করেন গরু, তাহলে গরু কি একটাই পৃথিবীতে? ডেফিনেটলি না, পুরো প্রাণী গরু জাতির পুরোটাকেই বলা হচ্ছে কি গরু। বা মনে করেন আমি যদি বলি বাঙালি, তাহলে বাঙালি কি আমি একা? ডেফিনেটলি না, আমি আপনি আমরা সবাই বাঙালি, ঠিক না? তো তার মানে যে মানুষ, গরু, বাঙালি, এরকম যদি বলি আমি নদী, তাহলে দেখেন তো নদী কি একটাই নাকি নদী নদী দিয়ে সব নদীকে রিপ্রেজেন্ট করা হয়? নদী দিয়ে কি সব নদীকে রিপ্রেজেন্ট করা হয় না? নদী কিন্তু একটাই বোঝায় না, সব নদী, সকল নদীকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আমি যদি বলি মাছ, মাছ দিয়ে কি একটা মাছকে বোঝানো হয় না? সব মাছ, সব মাছকে বোঝানো হয়। কনসেপ্ট কি ক্লিয়ার? তার মানে জাতিবাচক বিশেষ্যটা হচ্ছে কি, যেটা দিয়ে যে কোনো একটা কিছুকে না বুঝে সমগ্র গোষ্ঠীকে বোঝাবে, সেটার নাম হচ্ছে কি জাতিবাচক বিশেষ্য। কনসেপ্ট ক্লিয়ার? এই যে মানুষ, গরু, বাঙালি, নদী, মাছ, মরুভূমি, পাহাড়, পর্বত, ঠিক আছে? এই যে খেয়াল করেন মরুভূমি, মরুভূমি কিন্তু একটাই না, মরুভূমি দিয়ে সকল মরুভূমিকে বোঝায়। পাহাড় দিয়ে কিন্তু একটা না, সকল পাহাড়কে বোঝায়। দেশ দিয়ে কিন্তু একটা না, সকল দেশকেই বোঝায়। এরকম যা কিছু আছে যেটা দিয়ে যে কোনো একজনকে না বুঝিয়ে সমগ্র গোষ্ঠীকে বোঝাবে, সেটার নাম হচ্ছে কি জাতিবাচক বিশেষ্য। কনসেপ্ট ক্লিয়ার? ওকে ফাইন, বুঝলাম বুঝলাম। ওকে, আসেন জাতিবাচক বিশেষ্য কি আমরা দেখলাম। এবার আসেন জাতিবাচক বিশেষ্যের পরে 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে লিখেন বস্তুবাচক বিশেষ্য। বস্তুবাচক বিশেষ্য। আচ্ছা, বস্তুবাচক বিশেষ্যটা কি? ওকে, বস্তুবাচক বিশেষ্য। বস্তুবাচক বিশেষ্যটা কি খেয়াল করেন। বস্তুবাচক বিশেষ্যটা হচ্ছে আমাদের চারপাশে আমরা যা কিছু দেখি, যার কোনো প্রাণ নেই, তার সবই বস্তুবাচক। তার মানে শর্টকাটে লিখি সেটা হচ্ছে প্রাণহীন সবকিছু। শর্টকাটে লিখি প্রাণহীন সবকিছু, প্রাণহীন সবকিছু। ওকে, যা কিছু আছে যার কোনো প্রাণ নেই তার সবই হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। বুঝতে পারছেন?
যা কিছু আছে যার কোনো প্রাণ নেই তার সবই হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। যেমন কি, যেমন মনে করেন আমি বললাম যে, এই যে মনে করেন টেলিভিশন, তারপর হচ্ছে মনে করেন টেবিল, চেয়ার, খাট, মার্কার, ডাস্টার, কলম, মোবাইল, বোর্ড, ঠিক আছে, যা কিছু আছে যার কোনো প্রাণ নাই, যা কিছু আছে যার কোনো প্রাণ নাই তার সবকিছুই কি, সবকিছুই হচ্ছে বস্তুবাচক। কনসেপ্ট ক্লিয়ার? এখন এখানে একটা ঘাপলা আছে, এখানে একটা ঝামেলা আছে। ঝামেলা কি? ঝামেলা হচ্ছে, আপনি কয়েকটা উদাহরণ লিখে রাখেন আগে। হ্যাঁ, চেয়ার, টেবিল, খাতা, কলম, কয়েকটা উদাহরণ লিখে রাখেন। চেয়ার, টেবিল, খাতা, কলম। আচ্ছা, এক্সট্রিমলি সরি ফর দ্যাট সাউন্ড। এটা কিন্তু এটা কোনো ব্যাপার না, এটা গ্রামে হয়। ওকে, আচ্ছা, তারপর লিখে চেয়ার, টেবিল, খাতা, কলম, ঠিক আছে। ওকে, এবার আসেন তাহলে চেয়ার, টেবিল, খাতা, কলম এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে বস্তুবাচক। কনসেপ্ট ক্লিয়ার? এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে বস্তুবাচক। আচ্ছা, এবার আসেন বস্তুবাচকের পরে যেটা হচ্ছে মানে গ্রামের কি, বাচ্চা কুকুর পড়া শিখতেছে। আচ্ছা, ওকে, আসেন বস্তুবাচকের। এখন আর বস্তুবাচকের মধ্যে একটা ঝামেলা আছে। বস্তুবাচকের মধ্যে ঝামেলা না, অ্যাকচুয়ালি বস্তুবাচকের জাতিবাচকের মধ্যে ঝামেলা। ঝামেলাটা কি খেয়াল করেন? ঝামেলা হচ্ছে, আমি যদি বলি, ভালো করে খেয়াল করবেন, হ্যাঁ, আমি যদি বলি নদী, এটা কোন বাচক? নদী এটা কোন বাচক? বলেন, নদী এটা হচ্ছে জাতিবাচক। নদী হচ্ছে কি, এটা হচ্ছে জাতিবাচক। ওকে, ফাইন। যদি বলি পদ্মা নদী, মনে রাখবেন জাতিবাচকের পূর্বে, এটা আমার বলতে মনে নাই, জাতিবাচকের পরে মানে কোন একটা জায়গায় লিখে রাখেন স্টার চিহ্ন দিয়ে, বা পাশে কোন একটা জায়গায় লিখে রাখেন, জাতিবাচকের পূর্বে যদি নাম স্পষ্ট থাকে সেটা আবার নামবাচক। আবার বলছি, কোন একটা জাতিবাচক বিশেষ্যর যদি বুঝেন যে এটা জাতিবাচক, সমগ্র গোষ্ঠীকে বোঝাচ্ছে, কিন্তু তার আগে যদি আবার নাম স্পষ্ট থাকে সেটা আবার নামবাচক। যেমন কি, যেমন নদী এটা জাতিবাচক। যদি বলি পদ্মা নদী, মেঘনা নদী, যমুনা নদী, তখন কি হবে? তখন এটা আবার নামবাচক। যদি বলি মরুভূমি, জাতিবাচক। যদি বলি সাহারা মরুভূমি, এটা নামবাচক। যদি বলি আমি গাছ, এটা জাতিবাচক। যদি বলি আমি আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, তখন এটা আবার কি, নামবাচক। মোট কথা হচ্ছে, জাতিবাচকের পূর্বে যদি নাম স্পষ্ট থাকে সেটা হচ্ছে কি, নামবাচক। কনসেপ্টটা কি ক্লিয়ার? জাতিবাচকের পূর্বে যদি নাম স্পষ্ট থাকে সেটা হচ্ছে নামবাচক। ওকে, ফাইন। তাহলে এবার খেয়াল করেন, নদী এটা জাতিবাচক, এটা আমরা বুঝলাম। এখন যদি বলি আমি পদ্মা নদী, তাহলে এটা কিন্তু নামবাচক। এটাও আপনারা আমার সাথে একমত হবেন, শিওর। এখন আসেন, আমার হাতে কি রয়েছে, একটা মার্কার। তো মার্কার এটা কোন বাচক? মার্কার এটা হচ্ছে মার্কার এটা হচ্ছে কি, বস্তুবাচক। মার্কার এটা হচ্ছে কি, বস্তুবাচক। কেমনে বুঝলাম? বলেন, মার্কার যে বস্তুবাচক এটা কেমনে বুঝলাম? মার্কার বস্তুবাচক বুঝলাম হচ্ছে কারণ এটা প্রাণহীন। তো প্রাণহীন সবকিছুই কি, বস্তুবাচক। সেই হিসাবে মার্কার এটা কি বাচক বলেন? বস্তুবাচক। সহজ জিনিস। এখন আসেন, এই মার্কারটার নাম কি? সিগমা ফ্লো মার্কার বা ফেবার ক্যাসেল মার্কার। তা আমি যদি ধরি যে সিগমা ফ্লো মার্কার, এখন এই সিগমা ফ্লো মার্কার কোন বাচক হবে বলেন তো? সিগমা ফ্লো মার্কার কিন্তু নামবাচক। সিগমা ফ্লো মার্কার কি বাচক বলেন? নামবাচক। কেন? কারণ নাম স্পষ্ট আছে। এবং প্রশ্ন হচ্ছে, প্রশ্ন কোথায়, এবার ভালো করে খেয়াল করেন। নদী, প্রশ্ন হচ্ছে পদ্মা নদী নামবাচক, এটা নিয়ে আমার কোনো ডাউট নাই। সিগমা ফ্লো মার্কার নামবাচক, এটা নিয়ে আমার কোনো ডাউট নাই, কারণ এই দুইটার মধ্যে নাম স্পষ্ট আছে। কথা কি ক্লিয়ার? আবার বলছি, পদ্মা নদী এবং সিগমা ফ্লো মার্কার এই দুইটার মধ্যে নাম স্পষ্ট আছে, এটা নিয়ে আমার কোনো ডাউট নাই। ডাউটটা হচ্ছে, নদী যদি জাতিবাচক হয় তাহলে মার্কার কেন বস্তুবাচক? প্রশ্নটা হচ্ছে এই জায়গায়। নদী যদি জাতিবাচক হয়, যে নদী দিয়ে সমস্ত নদীকে বোঝায়, তাহলে লজিক্যালি মার্কার দিয়েও তো সমস্ত মার্কারকে বোঝায়। তারপরে সে আমি বলবো যে এটা কি হোয়াইট বোর্ড মার্কার না পার্মানেন্ট মার্কার নাকি কি মার্কার, সেটা তো পরের কথা। বাট নর্মালি মার্কার দিয়ে তো সমস্ত মার্কারকে বোঝায়, তাহলে তো এটা বস্তুবাচক হওয়ার কথা না, এটা তো জাতিবাচক হওয়ার কথা। আর যদি বলেন যে ভাই মার্কারে তো প্রাণ নাই এই জন্য বস্তুবাচক, তাহলে লজিক্যালি অনুসারে তো তাহলে নদী এটাও বস্তুবাচক হওয়ার কথা, এটাও তো জাতিবাচক হওয়ার কথা না, কারণ নদীরও তো প্রাণ নাই। আমি কি বুঝতে পারছি? এইটা হচ্ছে পয়েন্ট। তাহলে নদী কেন জাতিবাচক, মার্কার কেন বস্তুবাচক? এইবার আসেন, এই পয়েন্টটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। এটা অনেকের ঝামেলা লাগে, এবং এটা এখন পর্যন্ত এটা আপনি কোনো বইতে পাবেন না। মানে এটা এই জিনিসটা কোনো মৌলিক বইগুলোতে এগুলা দেওয়া নাই। কথা কি ক্লিয়ার?
মৌলিক বইগুলোতে এই বিষয়গুলো দেওয়া নাই। আচ্ছা, নাইম ভাই হাত তুলেছেন। নাইম ভাই আনমিউট করেছি, বলেন। ভাই নদী যে বললেন জাতিবাচক, এটা কেন একটু বলেন তো। আর এটাই তো বলতেছি, এটাই তো ব্যাখ্যা দিব এখন, এই ব্যাখ্যাই তো দিব ও এখন। আচ্ছা আচ্ছা, আমি মনে করছি আমার মিস গেছে। না না না, ওকে, খেয়াল কর, হাত নামায় ফেলেন নাইম ভাই। ওকে, নদী জাতিবাচক এটা কেন সেটার ব্যাখ্যা তো দিব এখন। ওকে ফাইন, হাত নামায় ফেলেন নাইম ভাই। ওকে, খেয়াল করেন নদী কেন জাতিবাচক হলো আর মার্কার কেন বস্তুবাচক হলো। সেখানে মনে রাখবেন, আমরা যে আমি একটু আগে পড়লাম বস্তুবাচকের ক্ষেত্রে যে ন্যাচারাল আমাদের চারপাশে যা কিছু আছে তার সবই বস্তুবাচক, একটু আগে পড়লাম না যে আমাদের চারপাশে যা কিছু আছে তার সবই কি বস্তুবাচক, পড়লাম না একটু আগে। তো এখন এক্ষেত্রে মনে রাখবেন, আর্টিফিশিয়াল 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 উপাদান বা কৃত্রিম উপাদান সবসময়, আর্টিফিশিয়াল উপাদান বা কৃত্রিম উপাদান সবসময় বস্তুবাচক। আর্টিফিশিয়াল উপাদান বা কৃত্রিম উপাদান সবসময় বস্তুবাচক। ওকে, আবার বলছি, আর্টিফিশিয়াল উপাদান বা কৃত্রিম উপাদান সবসময় কি বাচক? বস্তুবাচক। এটা নিয়ে কোনো ডাউট নাই, 100% কনফার্ম। কিন্তু ন্যাচারাল উপাদান যখন বুঝাবে, হ্যাঁ, কিন্তু ন্যাচারাল উপাদান যখন বুঝাবে তখন সেটা কিন্তু কি বুঝাবে বলেন? এই যে ন্যাচারাল উপাদান যেমন নদী, তারপরে মাছ, মরুভূমি, এগুলো কি? নদী, মাছ, মরুভূমি এগুলো হচ্ছে জাতিবাচক। কিন্তু এখানে কথা আছে, ন্যাচারাল অনেক উপাদান আছে যেটা আবার বস্তুবাচক হয়। ন্যাচারাল অনেক উপাদান আছে যেটা বস্তুবাচক হয়, যেমন নদী, মাছ, মরুভূমি, পাহাড়, পর্বত, এগুলো জাতিবাচক। কিন্তু দেখেন আগুন, মাটি, পানি, বাতাস, বালু, এগুলো কিন্তু ঠিকই বস্তুবাচক। তার মানে এগুলো তো ন্যাচারাল উপাদান। আগুন, মাটি, পানি কি এগুলো ন্যাচারাল না? আপনি বানাইছেন? ডেফিনেটলি না। সেগুলো তো ন্যাচারাল, তাহলে এগুলো কেন আবার বস্তুবাচক? এইটার মধ্যে ঘাপলাটা কি, প্যাচটা কি, কিভাবে ক্লিয়ার করবেন? মনে রাখবেন, ন্যাচারাল উপাদান বুঝালে সেক্ষেত্রে দেখতে হবে ইজ দ্যাট কাউন্টেবল অর আনকাউন্টেবল। ওকে, যদি কাউন্টেবল হয়, যদি ন্যাচারাল উপাদান হলে দেখতে হবে সেটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। যদি কাউন্টেবল হয় তাহলে জাতিবাচক, আর যদি আনকাউন্টেবল হয় তাহলে সেটা হচ্ছে বস্তুবাচক। এটা বাংলাদেশের কোন মৌলিক রাইটারের বইতে লেখা নাই, এগুলো হচ্ছে নিজে বানানো, এই টেকনিক নিজের বানানো, বুঝতে পারছেন? বিভিন্ন বই পড়ে পড়ে এই টেকনিক গুলো নিজের বানানো আপনাদের জন্য। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, তো খেয়াল করেন, কাউন্টেবল জাতিবাচক, আনকাউন্টেবল বস্তুবাচক। এখন আপনি দেখেন নদী যত বড়ই হোক কাউন্ট করতে পারেন না? একটা নদী, দুইটা নদী, তিনটা নদী, পাঁচটা নদী কাউন্ট করতে পারেন তো? সমুদ্র, মরুভূমি, পাহাড়, পর্বত, বন, জঙ্গল যত বড়ই হোক কাউন্ট করতে পারেন তো নাকি? একটা নদী, দুইটা বন, তিনটা সমুদ্র, চারটা মরুভূমি, পাঁচটা নদী কাউন্ট করা যায় তো। কিন্তু এটা কি কাউন্ট করা যায়? একটা বালু, হ্যাঁ, একটা বালু, দুইটা আগুন, তিনটা অক্সিজেন, চারটা বাতাস, পাঁচটা মাটি, এগুলো বলা যায়? বলা যায় না। এখন আপনি বলতে পারেন ভাই কাউন্ট তো করা যায়, যেমন চাল তো কাউন্ট করা যায়, বাট আপনি করেন কিনা সেটা হচ্ছে ফ্যাক্ট। আপনি কি কাউন্ট করেন? আপনি কি দোকানে যা বলেন ভাই আমাকে 50,000 চাল দাও, দোকানে যা বলেন, নাকি বলেন 5 কেজি চাল দাও বা 50 কেজি চাল দাও? আপনি তো বলেন না 50,000 চাল দাও। মনে করেন একটা নদী ভরাট করবেন, পুকুর ভরাট করবেন, তো আপনি কি ট্রাক ড্রাইভাররা বলেন এই কালকে এই জায়গায় 20 কোটি বালু ফেলাবি? না, আপনি বলেন কালকে এই জায়গায় 20 ট্রাক বালু ফেলাবি। 20 কোটি বালু কি আপনি গুনছেন নাকি? কথা কি ক্লিয়ার? ব্যাপারটা হচ্ছে এই জিনিসগুলো বস্তুবাচক যেটা, দিস ইজ নট কাউন্টেবল, দিস ইজ মেজারেবল। এগুলো কি ভাই? পরিমাপযোগ্য, গণনাযোগ্য নয়। কথা কি ক্লিয়ার? ওকে, সো আর্টিফিশিয়াল উপাদান বুঝালে সেটা সবসময় কি হবে? বস্তুবাচক। ন্যাচারাল উপাদান বুঝালে সেটা সবসময় কি হবে? কাউন্টেবল হলে জাতিবাচক, আনকাউন্টেবল হলে বস্তুবাচক। আকাশের তারা কি হবে ভাই? আকাশের তারা কি হবে? চিন্তা করেন, আকাশের তারা কাউন্টেবল? বলেন কাউন্টেবল? ডেফিনেটলি না, বস্তুবাচক। ন্যাচারাল জিনিস বাট বস্তুবাচক, কাউন্টেবল না তো, আনকাউন্টেবল। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন জিনিসটা কি? বুঝতে পারছেন? অলরেডি দুইজন হাত তুলেছেন, আদনান ভাই আর একটাকে, আর হচ্ছে নাসির ভাই। ওকে, নাসির ভাই আনমিউট করেছি। জি, আসসালামু আলাইকুম স্যার।
হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন জি বলেন। ভাইয়া, আচ্ছা ওই আমরা যদি যেমন রহিম, যেটা আর কি, রহিম তো আপনার হচ্ছে নামবাচক বিশেষ্য, কিন্তু আমরা যদি রহিমরা বলি বা রহিমদের বলি, তাহলে এটা কি আপনার জাতিবাচক বা সাধারণ বিশেষ্য হয়ে যাবে না? না, এখন কোশ্চেন হচ্ছে ভাই কেন, আসেন। ব্যাপারটা হচ্ছে রহিম রা যখন বলছেন তখন এটা আপনি বহুবচন বাচক শব্দ ব্যবহার করেছেন, আপনি রহিম দিয়ে কোনো জাতিকে বুঝান নাই। কথা কি ক্লিয়ার? আমি যদি কিন্তু বলি বাংলাদেশ, তাহলে বাংলাদেশ এটা একটা দেশ, এখন মনে করেন এটা সিঙ্গেল একটা দেশ। এখন যদি বলি বাংলাদেশরা, মানে বাংলাদেশের মতো দেশরা নিজেদেরকে উন্নত করার জন্য চেষ্টা করে, তাহলে এটা কি বাংলাদেশরা, এটা কি আপনি বহু জাতিবাচক বলবেন? ডেফিনেটলি না, এটা এক বচন। রহিম দের এক বচন, দেরটা তো কোনো জাতিবাচক বিশেষ্যের কোনো ক্রাইটেরিয়া ফলো করে না বা অনুসরণ করে না, দেরটা তো এটা বহুবচন বাচক বিশেষ্য জাস্ট, বুঝতে পারছেন? তাহলে স্যার বলছি, তাহলে স্যার আরেকটা প্রশ্ন ছিল, তাহলে আমরা যে ইংলিশের রুল থেকে আর কি একটু কনফিউজ হয়ে গেছিলাম আর কি, যে আমরা যখন বলি যে আহ, রবীন্দ্রনাথরা বারে বারে আমি জন্মায় না। আপনাকে সহজভাবে বলি, আমি আপনাকে সহজভাবে বলি, ইংলিশের রুলস ফলো করা যাবে, নয় আকার না। এখন আসেন কেন ইংলিশের রুলসে আপনারা গাড়ি এটাকে কি কি বলেন বলেন তো? গাড়ি এটাকে কি বলেন? ইংলিশে আপনারা গাড়ি এটাকে কি বলেন? গাড়ি, আমি যতটুকু জানি আপনারা গাড়িকে বলেন জাতিবাচক ইংলিশে, জি, কমন নাউন, গাড়িকে কমন নাউন, বলেন জি জাতিবাচক, প্রপার নাউন বলেন। আর গাড়ির কার কার বিল্ডিং এগুলোকে আপনারা প্রপার নাউন বলেন, সরি কমন নাউন বলেন। কমন কমন নাউন, নাউন জি বলেন না? জি 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 কমন হ্যাঁ, নাউন। কমন নাউন বলেন, কমন নাউন বলেন জাতিবাচক। কিন্তু গাড়ি বা বিল্ডিং এগুলো যেগুলো দিয়ে তৈরি হয়েছে, অর্থাৎ ইট বালু সিমেন্ট বা লোহা, এগুলাকে বলেন আপনারা ম্যাটেরিয়াল নাউন, জি বস্তুবাচক। জি কিন্তু জি বাংলার ক্ষেত্রে এটা এক না। বাংলার আচ্ছা ক্ষেত্রে সহজ কথা, আর্টিফিশিয়াল প্রোডাক্ট কিনা এটা। আচ্ছা, আপনি ক্লাস ঠিক 9 আছে। 10 এর পুরান বইটা খুললেই দেখবেন, এগুলা দেখবেন দেওয়া আছে যে মানে দালান, বই পত্র, এই যে হ্যাঁ বই। হ্যাঁ হ্যাঁ, জি আপনাদের জি জি ইংলিশের ক্ষেত্রে বই এটা হচ্ছে আপনারা পড়েন বুক, এটা পড়েন আপনারা হচ্ছে কমন নাউনে। কমন নাউন, আর বুকের ভিতরে যে পেপার, পেপার পড়েন আপনারা হচ্ছে ম্যাটেরিয়াল নাউনে। জি জি কিন্তু জি। বাংলার ক্ষেত্রে কিন্তু বই, পেপার, খাতা, পুস্তক সব বস্তুবাচক, আর্টিফিশিয়াল প্রোডাক্ট, শেষ, সহজ কথা, বুঝতে তাহলে পারছেন? আমরা যখন বলি, জি স্যার, তাহলে আমরা যখন বলি যে রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না, তাহলে এখানে রবীন্দ্রনাথ আপনার প্রপার নাউন হবে আর কি, তাই না? মানে নাম বিশেষ হবে আর কি। নাম, নাম, রাইট, রবীন্দ্রনাথ নাম হবে। নাম বিশেষ, আচ্ছা ঠিক আছে। হাত মাহমুদ বইয়ের সাথে একটু কনফ্লিক্ট হয়ে লেগেছে, এখন বুঝছি, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, আরেকজন হাত তুলেছেন, ফারাজ ভাই হাত নামায় ফেলেন। আদনান ভাই বলেন। জি ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়া, ওই যে বস্তুবাচক ওয়ালাইকুম আসসালাম, বলেন। বস্তুবাচক বিশেষ্যের মধ্যে তো আপনি উদাহরণ দিয়েছেন যে কলম, তো কলমের মধ্যে তো মার্কার, জেল পেন, বল পেন, তারপরে সব ধরনের থাকতে পারে, তো এই ক্ষেত্রে কি এটাকে জাতিবাচকের মধ্যে পড়বে, মানে নো, এরকম কিছু কি হইতে নো, পারে? আমি আগেই বলছি আর্টিফিশিয়াল প্রোডাক্ট থাকলে এটা বস্তুবাচক, আর্টিফিশিয়াল প্রোডাক্ট থাকলে এটা বস্তুবাচক, সহজ কথা, বুঝতে পারছেন? জি আচ্ছা। যত জি জি ভাই। মানে জেল পেন বলবেন যা কিছু হোক না কেন। ওকে, ওকে, ফাইন। তাহলে আমরা আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আমরা আবার আগের জায়গায় যাই। আশা করি ক্লিয়ার, তাহলে এতক্ষণ যেগুলো নিয়ে আলোচনা করেছি আশা করি ক্লিয়ার। আমার এই যে মানে গাড়ি বা ম্যাটেরিয়াল নাউনের সাথে প্রপার নাউনের আপনাদের যে, সরি, ম্যাটেরিয়াল নাউনের সাথে কমন নাউনের আপনাদের যে উদাহরণটা আমি দিলাম, এই উদাহরণটা কিন্তু সপ্তাহ দুয়েক আগ পর্যন্ত স্টুডেন্টের সাথে আমার এই ব্যাপারগুলো নিয়ে কনফ্লিক্ট হতো। মানে স্টুডেন্ট একরকম বলতো যে স্যার ইংলিশে তো এরকম আছে। তো সপ্তাহ দুয়েক আগে আপনাদের নীরব স্যার আমাকে নক করে বললো যে দোস্ত, তোর ইউটিউবের ভিডিও দেখলাম বিশেষ্যর, সেখানে তো তুই এরকম এরকম পড়াইছিস, তো এটা কিন্তু আমাদের ইংলিশ অনুসারে ভুল। আমি বললাম ইংলিশ অনুসারে ভুল মানে? তো তখন এটা নিয়ে বসলাম পুরো নীরবের সাথে, এন্ড বসার পরে এটা ডিসিশন নিলাম যে না, ইংলিশের জিনিস ইংলিশে, ওটার হিসাব আলাদা, বাংলার জিনিস বাংলা, এটার হিসাব আলাদা। কথা কি ক্লিয়ার? তো বাংলার হিসাবে এটা ঠিক আছে, ইংলিশের হিসাবে ওটা আলাদা। যেমন ইংলিশে আপনারা পুলিশ, আর্মি এগুলাকে আপনারা কি বলেন? আপনারা বলেন এগুলাকে হচ্ছে জাতিবাচক। আপনারা সোলজারকে বলেন হচ্ছে কি সমষ্টিবাচক। কিন্তু আপনারা আর্মি এটাকে বলেন জাতিবাচক। কিন্তু বাংলায় ব্যাপারটা কিন্তু এরকম না। বাংলায় ক্ষেত্রে হচ্ছে দল, ঝাঁক, মিছিল, মিটিং, সভা, সমিতি, পঞ্চায়েত, এগুলো সব হচ্ছে সমষ্টিবাচক। এটা এখন পড়বো সমষ্টিবাচক। কিন্তু পুলিশ দ্বারা কিন্তু দল, ঝাঁক, মিছিল, মিটিং এটা বুঝায় না। পুলিশ একটা আলাদা জাতি, আর্মি একটা আলাদা জাতি।
সৈন্য একটা আলাদা জাতি, এই কারণে ওখানে এটা পুরোটাই জাতিবাচক। বাংলার ক্ষেত্রে আর্মি, পুলিশ এগুলো সব বললে এগুলো জাতিবাচক, বুঝতে পারছেন? ওকে, এবার আসেন আমরা 4 নম্বর পয়েন্টে যাই। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। খেয়াল করেন, সমষ্টিবাচক বিশেষ্য। ওকে, সমষ্টিবাচক বিশেষ্যটা কি? সহজ কথায় যদি বলতে যাই তাহলে সেটা হচ্ছে বহু বচন বুঝাবে, বহু বচন বুঝাবে। ওকে, সমষ্টিবাচক বিশেষ্যটা কি? সেটা হচ্ছে বহু বচন বুঝাবে, সহজ কথা। যেমন কি, যেমন মনে করেন দল, হ্যাঁ, ঝাঁক, দল, ঝাঁক, মিছিল, মিটিং, দল, ঝাঁক, মিছিল, মিটিং, সভা, সভা, সমিতি, সভা, সমিতি, পঞ্চায়েত, সভা, সমিতি, পঞ্চায়েত, দল, ঝাঁক, মিছিল, মিটিং, সভা, সমিতি, পঞ্চায়েত, বহর, বহর, অর্কেস্ট্রা, প্লাটুন, বহর, অর্কেস্ট্রা, প্লাটুন। ওকে, তাহলে এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে সব বহর, অর্কেস্ট্রা, প্লাটুন, এগুলো হচ্ছে সব সমষ্টিবাচক বিশেষ্য। কনসেপ্টটা কি ক্লিয়ার? তাহলে দল, ঝাঁক, মিছিল, মিটিং, সভা, সমিতি, পঞ্চায়েত, বহর, অর্কেস্ট্রা, প্লাটুন এগুলো হচ্ছে সব কি বলেন? এগুলো হচ্ছে সব সমষ্টিবাচক বিশেষ্য। কনসেপ্টটা কি ক্লিয়ার? এখন এখানের মধ্যে অনেকে আবার এই যে এগুলো বুঝে, দল, ঝাঁক, মিছিল, মিটিং, সভা, সমিতি এই পর্যন্ত বুঝে, পঞ্চায়েত থেকে অনেকে বুঝে না। আমি জিনিসটা বুঝাই দিচ্ছি। পঞ্চায়েত এটা হচ্ছে গ্রামের সালিশ ব্যবস্থা, সালিশ যেটাকে বলা হয়, অর্থাৎ পঞ্চলোক এত হয়েছে, মানে জমায়েত হয়েছে, জমা হয়েছে, বুঝতে পারছেন ভাই? লাস্ট 3টার মিনিং কি? যে আদনান ভাই অলরেডি কমেন্ট করে দিয়েছে লাস্ট 3টার মিনিং, আমি বুঝাই দিচ্ছি, প্রত্যেকটাকে বুঝাই দিচ্ছি। পঞ্চায়েত এটা তো আমরা বুঝলাম। এরপর আসেন বহর। বহর কি? যানবাহনের বহুবচনের ক্ষেত্রে সাধারণত বহর ব্যবহার করা হয়। যেমন মন্ত্রী গাড়ি বহর নিয়ে আসতেছে, বুঝতে পারছেন? মন্ত্রী গাড়ি বহর নিয়ে আসতেছে, তাহলে এই যে বললাম মন্ত্রী গাড়ি বহর নিয়ে আসতেছে, তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে মানে যানবাহনের বহুবচন। বা আপনি খেয়াল করেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকা 7ম নৌবহর পাঠিয়েছিল। তার মানে কি একটা যুদ্ধজাহাজ না, অনেকগুলো যুদ্ধজাহাজ পাঠিয়েছিল। আমাদের ভাগ্য ভালো যে রাশিয়া বঙ্গোপসাগরে আমেরিকার যুদ্ধজাহাজ গুলো ঢুকতে দেয় নাই, वरना आज हम उर्दू में बात करते होंगे। বুঝতে পারছেন? যদি আমেরিকা ঢুকতে সমর্থ হইতো, যদি রাশিয়া আমাদেরকে মানে সাপোর্ট না দিত, তাহলে কিন্তু আমাদের জন্য একটু প্রবলেম হতো। এবং এই কারণে আপনি দেখবেন আমেরিকা এবং চীন এই দুটা দেশ তো আমাদের মানে মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, তখন পাকিস্তানের পক্ষে ছিল। তো এই কারণে দেখবেন যে বর্তমান সরকার কিন্তু আমেরিকা বা চীনের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকবার চিন্তা করে। বুঝতে পারছেন? ওকে, ফাইন। তাহলে বহর বুঝলাম। অর্কেস্ট্রা, অর্কেস্ট্রা একটা ইংরেজি শব্দ, এর অর্থ হচ্ছে বাদক দল। অর্কেস্ট্রা একটা ইংরেজি শব্দ, অর্কেস্ট্রা একটা ইংরেজি শব্দ, অর্কেস্ট্রা একটা ইংরেজি শব্দ, এটার অর্থ হচ্ছে বাদক দল, বুঝতে পারছেন? এখন বাদক দলে কেউ থাকে মনে করেন গান গাচ্ছে, কেউ কেউ হারমোনি বাজাচ্ছে, কেউ গিটার বাজাচ্ছে, কেউ ফ্লুইড বাজাচ্ছে, কেউ সরাসরি ইয়া করতেছে। এই যে কাজগুলো হচ্ছে এগুলো কি? এগুলো হচ্ছে আলাদা আলাদা ভাবে হচ্ছে। তো পুরো টিমটাকে বলা হচ্ছে অর্কেস্ট্রা। প্লাটুন, প্লাটুন হচ্ছে কি? প্লাটুন হচ্ছে পুরো একটা সোলজারের টিম, ইউনিট। আর্মির মধ্যে পুরো একটা ইউনিটকে বলা হয় হচ্ছে প্লাটুন। কথা কি বুঝতে পারছেন? আর্মির মধ্যে পুরো একটা ইউনিটকে বলা হচ্ছে কি? প্লাটুন। তো প্লাটুন দ্বারা কিন্তু একজনকে বোঝাচ্ছে না। যেমন কোনো বিপদে পড়লে বলা হয় হেল্প মেডে, মেডে, হ্যাঁ, এক প্লাটুন সৈন্য পাঠাও, সেন্ড এ টিম, ঠিক আছে? তাহলে এই যে এক প্লাটুন সৈন্য পাঠাও মানে একজন না, পুরো একটা টিম। কথা কি ক্লিয়ার? সো তাহলে এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে সমষ্টিবাচক। আশা করি ক্লিয়ার। এবার আসেন আমরা যাব হচ্ছে গুণবাচকে। সব মানে বিশেষ্যর মধ্যে 6টা প্রকারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুইটা, একটা হচ্ছে গুণবাচক, একটা হচ্ছে ভাববাচক। তো এই দুইটা হচ্ছে সবচেয়ে প্যাচের এবং সবচেয়ে বেশি পরীক্ষা আসলে স্টুডেন্টরা প্যাচ লাগায়। বাকি এতক্ষণ যেগুলো দেখলাম এগুলো মোটামুটি প্যাচ লাগার জিনিস না, একটু মানে মন দিয়ে পড়লেই হয়। কিন্তু এখন যেটাতে যাবো এই দুটাতে স্টুডেন্টরা সবচেয়ে বেশি প্যাচ লাগায়। বোর্ডটাকে একটু জুম করে দেয়া যাবে? হ্যাঁ, বোর্ডটাকে একটু জুম করে দেয়া যাবে? বোর্ডটাকে একটু জুম করে দেয়া যাবে কিনা? ওই বোর্ডটাকে তো জুম, এখন মনে হয় ক্লিয়ার। আমি আই এম নট শিওর। দেখেন বোর্ডটাকে, হয়তোবা এখন হয়তোবা ক্লিয়ার দেখতে পারেন। ওকে, তো যেটা দেখাচ্ছিলাম 5 নাম্বার পয়েন্ট। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে গুণবাচক বিশেষ্য। গুণবাচক বিশেষ্য। তো গুণবাচক বিশেষ্যটা কি খেয়াল করেন? গুণবাচক বিশেষ্যটা কি খেয়াল করেন? গুণবাচক বিশেষ্যটা হচ্ছে 90% স্টুডেন্ট এটাতে প্যাচ লাগায় বিশেষণের সাথে। কার সাথে প্যাচ লাগায়? বিশেষণের সাথে। কারণ নামটা কি? গুণ। এই গুণ নাম থাকার কারণে বিশেষণের সাথে প্যাচ লাগে। তো খেয়াল রাখবেন, এটা বিশেষণের সাথে প্যাচ লাগবে না, এটা গুণ না, অর্থাৎ অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভের নাম। সাচ এজ, যেমন মনে করেন আমি বললাম মেয়েটা সুন্দরী, মেয়েটা সুন্দরী, তাহলে সুন্দরী হচ্ছে অ্যাডজেক্টিভ।
যখন বলবো মেয়েটার সৌন্দর্য আমাকে আমার নজর কেড়েছে, তো তখন সৌন্দর্য এটা হচ্ছে কি গুণবাচক বিশেষ্য। আমি যদি বলি লোকটি সৎ, তাহলে খেয়াল করেন যে সৎ এটা অ্যাডজেক্টিভ। যদি বলি যে লোকটির সততা প্রশংসনীয়, তো এটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। কথা কি ক্লিয়ার? এটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। যদি বলি আমি করলা খেতে আমার তিতা লাগে, তিতা অ্যাডজেক্টিভ। কিন্তু যদি বলি করলার তিক্ততা আমার ভালো লাগে না, তাহলে এটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। যদি বলি আমি মনে করেন যে মধু খাইতে আমার মিষ্টি লাগে, মিষ্টি অ্যাডজেক্টিভ। কিন্তু যদি বলি মধুর মিষ্টতা আমার ভালো লাগে, তো মিষ্টতা হচ্ছে কি গুণবাচক বিশেষ্য। আমি যদি বলি তাহলে যে তিক্ততা, মিষ্টতা, বার্ধক্য, তারুণ্য, হ্যাঁ, আমি যদি বলি ছেলেটি তরুণ, তাহলে তরুণ হচ্ছে তার অবস্থা। কিন্তু যদি বলি ছেলেটি তারুণ্যে দীপ্ত, তাহলে তারুণ্য হচ্ছে কি তার অবস্থার নাম। সো বার্ধক্য, তারুণ্য, ঠিক আছে, এগুলো সব কি বলেন, এগুলো সব হচ্ছে গুণবাচক বিশেষ্য। বুঝতে পারছি? তাহলে যে সততা, তিক্ততা, মিষ্টতা, তারপর হচ্ছে কি বার্ধক্য, তারুণ্য, সৌন্দর্য, ওকে, সৌন্দর্য, এগুলো সব কি বলেন, এগুলো সব হচ্ছে গুণবাচক বিশেষ্য। এই সবাই কি ক্লিয়ার অ্যাডজেক্টিভের সাথে এটার ঝামেলাটা কোথায়? সবাই কি ক্লিয়ার অ্যাডজেক্টিভের সাথে এটার ঝামেলা কোথায়? সবাই ক্লিয়ার অ্যাডজেক্টিভের সাথে এটা কিভাবে ইয়া করবেন, মানে মিলায় পড়বেন, বুঝছেন সবাই? একটু অ্যান্সার দেন, আমাকে জানাতে হবে। আমি আমি এখন যেখানে ক্লাস নিচ্ছি এই জায়গাটায় উপরে বৃষ্টি পড়তেছে, বুঝতে পারছেন তো? মানে এটা অন্যরকম একটা ফিলিংস, ঠিক আছে, হালকা ঠান্ডা ঠান্ডা আছে, উপরে বৃষ্টি পড়ে, নেটওয়ার্ক একবার যায় যায় অবস্থা, ভাবছিলাম পাবোই না, তারপর আলহামদুলিল্লাহ পাইছি। ঠিক আছে, ওকে ফারাজ ভাই, জি বলেন। জি ভাইয়া, এই একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে মানে এই নাউন রিলেটেড ওভারঅল, সেটা হচ্ছে যে আমরা কি এটা বলতে পারি যে নাউন দিয়ে কোনো কিছু পরিচয় বোঝানো হয়? হ্যাঁ, আমি তো বললামই যে কোনো কিছুর নাম কি বিশেষ্য বলে। আচ্ছা, এটাই তো পরিচয়, তাই না ভাইয়া? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এই জন্যই ধন্যবাদ। থ্যাংক ইউ। ওকে, আরেকজন কে হাত তুলেছেন? রাজ ব্রো, ওকে আনমিউট করেছি। রাজ ব্রো, রাজ ভাই আনমিউট করছি, বলেন। ভাইয়া মাদারীপুর কি আপনার হোম টাউন নাকি? না না না, মাদারীপুর আমার হোম টাউন না, আমার হোম টাউন হচ্ছে গোপালগঞ্জ, মাদারীপুর হচ্ছে আচ্ছা আমার শ্বশুর বাড়ি। এখানে হচ্ছে আচ্ছা মনে আচ্ছা। করেন দাদা শ্বশুর বাড়ি, নানা শ্বশুর বাড়ি, মানে শ্বশুর বাড়ির দিকের সব, যেও ভাই বুঝতে পারছেন? পড়াচ্ছেন, ভাবি তো আপনার উপর রাগ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঘুরতে যেও পড়াচ্ছেন। okay, it's passion and now the passion is profession. So এগুলো এই এগুলো কি জায়গাটায় নিয়ে গেছেন, মানে এই সেটআপটা কি নিয়ে এই গেছেন না ওইখানে জায়গাটায় ব্যবস্থা করছেন? কোনো ছাড় দেওয়া যাবে না। ওকে ফাইন, এরপর আসেন গুণবাচক বিশেষ্য, এটা আমরা ক্লিয়ার করলাম। এবার আসেন পরের পয়েন্টে যাই, 6 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ভাববাচক বিশেষ্য। ওকে ফাইন, ভাববাচক বিশেষ্যটা কি? আসেন গুণবাচক বিশেষ্যটা যেটা আমরা দেখলাম মাত্র বিশেষণের নাম, ভাববাচক বিশেষ্য এটা হচ্ছে ক্রিয়াপদের নাম। ভাববাচক বিশেষ্যটা কি বলেন? ক্রিয়াপদের নাম। যেমন কি, যেমন মনে করেন আমি যদি বলি ভাববাচক বিশেষ্য যেটা, এটা হচ্ছে ক্রিয়াপদের নাম। এক মিনিট, ওকে, হ্যাঁ খেয়াল করেন, এটা হচ্ছে ক্রিয়াপদের নাম, শর্টকাটে লিখে ফেলি। হ্যাঁ, ক্রিয়াপদের নাম, এটা হচ্ছে ক্রিয়াপদের নাম, ভাববাচক বিশেষ্য। যেমন কি ভাই, যেমন দেখেন করা, আমরা অনেকেই চিন্তা করি করা এটা মনে হয় ভার্ব। নো, করা এটা হচ্ছে নামবাচক বিশেষ্য, এটা নাউন ফর্ম। করা এটা নাউন ফর্ম। এখন প্রশ্ন আসতে পারে, ভাই করা কেমনে নাউন ফর্ম হয়? আরো মজার জিনিস দেখাই, দেখেন খাওয়া, আমরা অনেকেই মনে করি খাওয়া ভার্ব। নো, খাওয়া এটাও নাউন ফর্ম, দেখা এটাও নাউন ফর্ম। আমরা অনেকেই খাওয়া, করা, দেখা, পড়া এগুলাকে আমরা ভার্ব চিন্তা করি, বাট না, এগুলো সব হচ্ছে নাউন ফর্ম। এখন প্রশ্ন আসতে পারে, ভাই কি বলেন এগুলো সব নাউন ফর্ম কেমনে কি? তাহলে ক্রিয়াপদের সাথে এগুলো ডিফারেন্সটা কি? ওকে, মনে রাখবেন, আমি খাচ্ছি এটা ক্রিয়াপদ, আমি দেখছি এটা ক্রিয়াপদ, আমি পড়ছি এটা ক্রিয়াপদ, আমি করছি এটা ক্রিয়াপদ, বাট করা, খাওয়া, দেখা, পড়া এগুলা ক্রিয়াপদ না, এগুলা নাউন। আমি একটা বাক্য দিলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করেন, আমি যদি বলি আমার খাওয়া শেষ হলো, ভালো করে খেয়াল করেন, আমার খাওয়া শেষ হলো, বলেন এই বাক্যে
খাওয়া কোন পদ? খাওয়া যদি ক্রিয়াপদ হয় তাহলে হলো কি? এই বাক্যের ক্রিয়াপদ কি? এই বাক্যের ক্রিয়াপদ কি খাওয়া? এই বাক্যের ক্রিয়াপদ খাওয়া হলে হলো কি? কথা কি ক্লিয়ার? এই বাক্যের হলো হচ্ছে ক্রিয়াপদ, হলো হচ্ছে কি ক্রিয়াপদ, আর খাওয়া কি ক্রিয়ার কাজের নাম, সো নাউন। বুঝতে পারছেন? আমি যদি বলি আমার তোমাকে দেখা হলো না, আমার তোমাকে দেখা হলো না, এই বাক্যে ক্রিয়া কি? দেখা? নো, এই বাক্যে ক্রিয়া হচ্ছে হলো না। তো কি হলো না? দেখা হলো না। তো দেখাটা হচ্ছে কি নাউন। বুঝতে পারছেন? এখন কোশ্চেন হচ্ছে ভাই এটা বের করার কোনো টেকনিক আছে কিনা? ইয়েস, দেয়ার ইজ এ টেকনিক। সো টেকনিকটা কি খেয়াল করেন। টেকনিকটা হচ্ছে ক্রিয়ার সাথে যদি আ বা অন প্রত্যয় যুক্ত থাকে, দ্যাটস ইট, শেষ। এটাই হচ্ছে ভাববাচক বিশেষ্য। ক্রিয়ার সাথে যদি আ বা অন প্রত্যয় যুক্ত থাকে, যেমন কি যেমন মনে করেন দেখা, পড়া, খাওয়া, চলা, বলা যা আছে সব, এরকম মনে করেন শ্রবণ, দর্শন, শয়ন, মরণ যা আছে। বুঝতে পারছেন? অর্থাৎ যেটার সাথে এই যে শ্রবণ, হ্যাঁ, শোনার কাজ, দর্শন দেখার কাজ, ভোজন খাওয়ার কাজ, শয়ন ঘুমানোর কাজ, ঠিক আছে? তো এরকম যেগুলো যেগুলো হচ্ছে মানে আ বা অন প্রত্যয় যুক্ত আছে সবই কি? সবই হচ্ছে ভাববাচক বিশেষ্য। ক্রিয়ার সাথে আ বা অন প্রত্যয় যুক্ত হলে সেটা ভাববাচক বিশেষ্য। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আশা করি বুঝতে পারছি। তাহলে ভাববাচক বিশেষ্য পর্যন্ত আমাদের ক্লিয়ার। এই ছিল হচ্ছে আমাদের বিশেষ্য নিয়ে প্রস এন্ড কনস আলোচনা। আমি আরেকবার বলছি বিশেষ্যের ব্যাপারটা কি। বিশেষ্য পদ আমাদের টোটালি শেষ। আমি ফাইনাল একবার রিভাইজ দিয়ে দিচ্ছি। ওকে, বিশেষ্য পদ আমাদের পুরোটা শেষ। আমি ফাইনাল একবার রিভাইজ দিয়ে দিচ্ছি। বিশেষ্য পদটা হচ্ছে, ফয়সাল ভাই, ফাহাদ ভাই হাত তুলেছেন, 1 মিনিট। রিভাইজে যাওয়ার আগে ফাহাদ ভাই প্রশ্নটা নিয়ে নিই। হ্যাঁ ফাহাদ ভাই আনমিউট। আচ্ছা ভাই, আপনি যে বলছেন যে ক্রিয়াপদের শেষে আ বা অন থাকবে, তো এখানে দেখার সাথেও তো আ আছে। হ্যাঁ, এই জন্যই তো বললাম দেখার সাথে আছে, এটা তো ভাব নাম, নাউন তো, নামবাচক বিশেষ্য তো। আর হলোটা তো ক্রিয়াবাচক, তো আপনি কি আর অন বলছেন হ্যাঁ, নামবাচক হলো বিশেষ্য? ক্রিয়া, হলো ক্রিয়া, মানে কিন্তু দেখা আমি এটা এটা নামবাচক বিশেষ্য, মানে সরি নামবাচক মানে না, আমি এটা ভাববাচক বিশেষ্য। বুঝতে পারছেন? দেখা তো ভাববাচক বিশেষ্য, সেটা বুঝতে পারছি, কিন্তু আপনি ও আর আ আর অনটাকে কি বলেছেন? মানে ক্রিয়াবাচক নাকি ভাববাচক? না, মানে বাক্যের শেষে। আ বা অন থাকলে সেটা ভাববাচক বিশেষ্য। ও বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা, আমি এটা আসলে ভুলে লিখছি যে ক্রিয়াবাচক বিশেষ্য লিখে দিচ্ছি। না, আ বা অন থাকলে সেটা ভাববাচক বিশেষ্য। বুঝতে পারছেন? ওকে ওকে, তারপর হচ্ছে পারভেজ ভাই, আনমিউট করছি, বলেন। পারভেজ ভাই আনমিউট করেছি, বলেন। হ্যালো হ্যাঁ পারভেজ ভাই বলেন। জি ভাই, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি শুনতে হ্যালো। পাচ্ছি, বলেন ভাইয়া। জি শুনতে পাচ্ছি, বলেন ভাইয়া। জি, আপনি যে লিখছেন যে আমার খাওয়া শেষ হলো, আমি যদি এই এই পর্যন্ত বলি যে আমার খাওয়া শেষ, আমি হলুদা যদি না বলি, হ্যাঁ, তাহলে এখানে কি ক্রিয়াপদ আছে? না, আমার খাওয়া শেষ এখানে ক্রিয়াপদ উজ্জ আছে। আমরা ক্রিয়াপদ যখন পড়ি বা পড়বো, আমি তো এখনো পড়াই নাই, ক্রিয়াপদের মধ্যে একটা ক্রিয়াপদ আছে, মানে একটা পয়েন্ট আছে, হ ধাতু এবং আজ ধাতু গঠিত ক্রিয়াপদ উজ্জ থাকতে পারে। এই যে আমার খাওয়া ক্রিয়া শেষ হলো, এই হ ধাতু ক্রিয়া গঠিত ক্রিয়াপদ উজ্জ আছে। বুঝতে পারছেন? যেমন দেখেন, যেমন মনে করেন আমি বললাম যে, আমাকে বললো যে ভাই রফিক আপনার কি হয়, তাই আমি কি বলবো রফিক আমার ভাই হয়? আমরা বলি না, আমরা বলি হ্যাঁ আমার ছোট ভাই হয়, বলি না। মানে হ ধাতু এবং আজ ধাতু গঠিত ক্রিয়াপদ উজ্জ থাকতে পারে। এই যে আমার খাওয়া শেষ হয়েছে, আমার খাওয়া শেষ হয়েছে, বা আমার খাওয়া শেষ হলো, এই হলোটা বা হ ধাতু গঠিত ক্রিয়াপদ উজ্জ আছে। মোট কথা ক্রিয়াটা উজ্জ আছে এই জায়গায়। তার মানে এই না যে খাওয়া এটা ক্রিয়া। বুঝতে পারছেন? জি জি ভাই, ক্লিয়ার। ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার হাত নামায় ফেলেন। ফরাজ ভাই আনমিউট করেছি, বলেন। স্যার, ওই ক্রিয়া বিভক্তির কি কোনো লিস্ট আছে স্যার? ক্রিয়া বিভক্তির মানে স্পেসিফিক কোনো লিস্ট আছে কি? ক্রিয়া বিভক্তি আজকের ক্লাস কি শেষ হবে ভাইয়া? আজকের ক্লাস কি শেষ হবে ভাইয়া? মানে আজকের ক্লাস কি শেষ হবে না নাকি? ক্লাস কি সারা রাত নিবো? ক্লাস তো সারা রাত নিবো না, শেষ তো হবেই। আচ্ছা, ক্রিয়া বিভক্তির লিস্ট আছে কিনা? হ্যাঁ, ক্রিয়া বিভক্তির এক্স্যাক্টলি ওইভাবে লিস্ট নাই। মানে যে কোনো কিছুই ক্রিয়ার সাথে অতিরিক্ত যুক্ত হয়ে সেটাকে ক্রিয়া বিভক্তি বলা যেতে পারে। যেমন আমি কর, এটা মূল ধাতু, এর সাথে যদি আমি ছি বলি তাহলে করছি, এটাই অতিরিক্ত অংশ।
বা তাহলে করছেন। তাহলে বলেন। তাহলে স্যার ছি কি মানে প্রত্যয় আর বিভক্তি ক্রিয়া বিভক্তির মধ্যে পার্থক্যটা কি? এটা একটু কনফিউজ হয়ে গেছে আমার, মানে এই জিনিসটা আল্লাহ জানতে আল্লাহ, চাচ্ছি। আমি বলি প্রত্যয় তো নতুন শব্দ তৈরি করে। হ্যাঁ, আচ্ছা, জি জি করছির মধ্যে আমি যে ছিটা বলছি এটাকে ক্রিয়া বিভক্তি বলবো। আবার যদি শব্দ গঠনের দিক থেকে চিন্তা করি তখন এটাকে আমি প্রত্যয় বলবো। এটা অ্যাকচুয়ালি আচ্ছা ডিপেন্ডস অন। যেমন মনে করেন আচ্ছা আমি যখন অব্যয় পড়াবো, এই যে একটু পরে আমি অব্যয় পড়াবো, না আজকে পড়াবো না, আর আজকে গ্রামের বাড়িতে আসছি তো বেশি পড়ানো যাবে না, অল্প আচ্ছা পড়াইতে হবে, দরকার হলে আবার ঢাকা গিয়ে বেশি পড়াবো, সমস্যা নাই। তো যেটা বলতেছিলাম যে ওই অব্যয়ের মধ্যে একটা প্রকার আছে যার নাম হচ্ছে অনুসর্গ অব্যয়। এখন এই অনুসর্গ অব্যয়ে এটা নতুন কিছু না, যত অনুসর্গ আছে সবই অনুসর্গ অব্যয়। এটাই টেকনিক, যত অনুসর্গ আছে সব অনুসর্গ অব্যয়। তার মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে কোশ্চেন ডিমান্ডের উপর ভিত্তি করে আমার অ্যান্সার দিতে হবে। যেমন যদি বলে তোমাকে দিয়ে সফলতা সম্ভব, এখানে দিয়ে কি বা এখানে দিয়ে এর ব্যাকরণিক নাম কি, কারেক্ট আনসার অনুসর্গ। কিন্তু যদি বলে তোমাকে দিয়ে সফলতা সম্ভব, এখানে দিয়ে কোন পদ, তখন এটা হচ্ছে অনুসর্গ অব্যয় পদ। বুঝতে পারছেন? ঠিক অ্যাকচুয়ালি আছে, ডিপেন্ডস অন দ্য কোশ্চেন। একই জিনিস, একই আচ্ছা জিনিস, ঠিক আছে, ডিপেন্ডস ঠিক অন আছে, দ্য কোশ্চেন। বুঝতে পারছি। এটা ভাই গাইডে একটু প্রবলেম ছিল তো এই কারণে তখন আমি এখন বুঝতে পারছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার বইটা ওকে, কবে আসবে? একটু বইটা নিয়ে আসেন প্লিজ, বইটা একটু যদি আনতেন। আমি ঢাকায় যাওয়ার 2 দিনের মাথায় ইনশাল্লাহ বই প্রেসে দিব। আমার বইয়ের কাজ শেষ, খালি প্রুফ রিডিং করা বাকি। ও ঢাকায় যাওয়ার 2 আচ্ছা, দিনের মাথায়, ঢাকায় যাবো ইনশাল্লাহ বৃহস্পতিবার, শনিবার ইনশাল্লাহ বই প্রেসে দিয়ে দিব পেলে বিশ্বাস ইনশাল্লাহ। করেন স্যার অনেক উপকার হইতো, আমাদের সবারই স্যার অনেক উপকার হইতো স্যার। প্লিজ স্যার, থ্যাংক ইউ স্যার। ইনশাল্লাহ বই প্রেসে দিয়ে দিব, শনিবারে বই প্রেসে দিয়ে দিব। 20 তারিখের মধ্যে ইনশাল্লাহ চেষ্টা করব বই আপনাদের হাতে মানে রাখার জন্য। বাকিটা আল্লাহ আচ্ছা, ভরসা। ইনশাল্লাহ স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম কি নিয়ে? আলোচনা করলাম হচ্ছে বিশেষ্য পদ নিয়ে। আমি বিশেষ্য পদটাকে আরেকবার একটু রিভাইজ দিয়ে দিচ্ছি। পদটা, সেটা হচ্ছে বিশেষ্য পদ। এটা যে কোনো কিছুর নাম বুঝায়, যে কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলা হয়। তো বিশেষ্য পদ কয় প্রকার? বিশেষ্য পদ হচ্ছে 6 প্রকার। এখন অপশনে যদি 6 প্রকার না থাকে তাহলে কি হবে? উত্তর হচ্ছে অপশনে 6 প্রকার থাকবে, টেনশনে কিছু করা দরকার নেই। বইয়ে কি বিগত সালের এমসিকিউ থাকবে? প্রচুর এমসিকিউ অ্যাড করা হয়েছে ভাইয়া, বইয়ে প্রচুর এমসিকিউ অ্যাড করা হয়েছে। একজন প্রশ্ন করেছেন বইয়ে বিগত সালের এমসিকিউ থাকবে কিনা। যারা বিসিএস পরীক্ষার্থী আছেন তাদের বইয়ে, অর্থাৎ অন্বেষণ যে বইটা আছে, মানে বিসিএস বা চাকরি পরীক্ষার্থী আর কি, যারা সহজ কথায় চাকরি পরীক্ষার্থীদের বইয়ে, অন্বেষণ বইয়ে বিসিএস এর কোশ্চেন, পিএসসির ব্যাংকের কোশ্চেন, পিএসসির অন্যান্য কোশ্চেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোশ্চেন এবং অনুশীলনযোগ্য কোশ্চেন, অর্থাৎ 5টা ধাপে কোশ্চেন অ্যাড করেছি। একটা হচ্ছে বিসিএস এর কোশ্চেন, একটা হচ্ছে ব্যাংকের কোশ্চেন, একটা হচ্ছে বিসিএস এর কোশ্চেন, ব্যাংকের কোশ্চেন, একটা হচ্ছে পিএসসির কোশ্চেন, একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তির কোশ্চেন, এন্ড লাস্ট ওয়ান সেটা হচ্ছে অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার মতো কোশ্চেন। টোটাল 5 ভাগে। আর যারা ধ্রুব পড়বেন বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য, সেখানে শুধু বিসিএস এর কোশ্চেন আছে, বিগত বছরের বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আছে, আর অনুশীলনযোগ্য কোশ্চেন আছে। অর্থাৎ ধ্রুব বইয়ের মধ্যে পিএসসির কোশ্চেন আর ব্যাংকের কোশ্চেনটা থাকবে না। বুঝতে পারছেন? রাজ ভাই আনমিউট করেছি, বলেন। জি ভাই, আচ্ছা, বাংলার কি টপিক ভিত্তিক মডেল টেস্টের কোনো বই আছে বা মানে বাজারে আছে কিনা, বা আপনি এরকম করবেন কিনা? আচ্ছা, উত্তর হচ্ছে টপিক ভিত্তিক মডেল টেস্ট, এই কথাটাই তো আসলে কেমন জানি। এখন না আসলে ঠিক কেন আছে। টপিক ভিত্তিক মডেল টেস্ট, এটা আমি সবসময় পড়ার ক্ষেত্রে, টপিক ভিত্তিক মডেল টেস্ট পড়ার ক্ষেত্রে আমি সবসময় নিরুৎসাহিত করি। এখন কোশ্চেন হচ্ছে কেন নিরুৎসাহিত করি? দেখেন, এরকম একটা প্রশ্ন আসলো, এই শব্দটি কিভাবে গঠিত হয়েছে। মনে করেন কোশ্চেন আসলো বিদ্যালয় শব্দটি কিভাবে গঠিত হয়েছে। এখন এটা সন্ধির চ্যাপ্টারের মধ্যে আছে, তাহলে এটা কি আমার মাথা কাটানোর কিছু আছে? সন্ধি যোগে গঠিত হয়েছে। বুঝতে পারছেন? ওকে, সো সেটা ঠিক আছে। টপিক ভিত্তিক কোশ্চেন পড়ার চেয়ে আমি ওভারঅল মডেল টেস্ট পড়ার ক্ষেত্রে বেশি প্রায়োরিটি দিই বা বেশি সাজেশন দিই। তারপরও আর দ্বিতীয় কথা হচ্ছে টপিক ভিত্তিক মডেল টেস্ট বলতে হচ্ছে আমার বইটি আচ্ছা আপনি মডেল টেস্টের মতো করে কাজে লাগাইতে পারবেন, কারণ আমার বইয়ে পাশে পাশে উত্তর দেওয়া নাই, নিচে নিচে উত্তর দেওয়া। আপনি নিজে প্র্যাকটিস করতে পারবেন, প্র্যাকটিস করে নিচে থেকে উত্তর মিলাইতে আচ্ছা, পারবেন। মডেল টেস্টে এই কাজই থাকে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আর এমনি কি মডেল টেস্ট আছে, মানে শুধু বাংলার জন্য একেবারে পুরা বাংলা, মানে সব টপিকের উপরে কি মডেল টেস্ট আছে কোনো? আমার মডেল টেস্টের বই আছে, বাট ওটা ওই যে মানে বললাম যেটা ওইভাবে না, মানে টপিক ভিত্তিক না। 50টা মডেল টেস্ট আছে ওখানে, হ্যাঁ এটাই বলছি। টপিক ভিত্তিক না।
এটার নামটা কি 50টা ভাই? মডেল টেস্ট আছে, 50টা মডেল টেস্টের মধ্যে 20টা করে কোশ্চেন, ধ্রুব বাংলা ব্যাকরণ মডেল টেস্ট। যদি পান তাহলে নিয়ে নিয়েন, পাওয়ার কথা না, তারপর যদি পান তাহলে নিয়ে নিয়েন, বুঝতে পারছেন? মানে পাওয়ার কথাটা বলতে মানে গত মার্কেটে বছর বের নাই করছি, আপাতত। মানে সহজ কথা আচ্ছা, গত বছর বের করছি, এখন শেষের দিকে, আমি যতটুকু জানি নাই, তারপরও আমি দু একটা নাম্বার দিব, মানে আর কি মেসেঞ্জারে নক আবার? দিয়েন, যদি থাকে যোগাযোগ করে নিয়ে নিয়েন, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। আর মানে আর ছাপাবেন না নতুন করে? আপাতত না, মিনিমাম কমপক্ষে আরো 6 মাস পরে, বিসিএসই হয়ে যাবে বুঝছেন? ভাই আমাদের। এই জন্যই বলছি যদি থাকে তাহলে নিয়ে নিন ওটা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ওকে, আচ্ছা ওকে। তো আমি যেটা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে বিশ্বপদ। বিশ্বপদ হচ্ছে 6 প্রকার। একটা হচ্ছে নামবাচক বিশেষ্য, সেটা নাম বা সংবাচক বিশেষ্য, সেটা হচ্ছে যে কোনো কিছু নাম বোঝাবে স্পেসিফিক। নাম্বার 2 হচ্ছে জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্যটা হচ্ছে সমগ্র গোষ্ঠীকে বোঝাবে, তবে জাতিবাচক বিশেষ্যের পূর্বে নাম যদি এবার স্পষ্ট থাকে সেটা আবার নামবাচক বিশেষ্য হবে। দেন হচ্ছে বস্তুবাচক বিশেষ্য, আর্টিফিশিয়াল যে কোনো কিছুর নাম বা মানে প্রাণহীন যে কোনো কিছুর নাম, সেটা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। আবার বস্তুবাচকের সাথে জাতিবাচকের একটা ঝামেলা আছে, ঝামেলাটা আমরা ক্লিয়ার করেছি। ন্যাচারাল কোনো এলিমেন্টস থাকলে তখন আমরা দেখবো, মানে আর্টিফিশিয়াল কোনো এলিমেন্টস থাকলে সেটা তো অবশ্যই বস্তুবাচক। ন্যাচারাল কোনো এলিমেন্টস থাকলে আমরা দেখবো সেই ন্যাচারাল এলিমেন্টসটা দিয়ে কি বোঝায়, এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। যদি কাউন্টেবল হয় তাহলে জাতিবাচক, যদি আনকাউন্টেবল হয় তাহলে বস্তুবাচক। তারপর হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য, এটা হচ্ছে যে কোনো বহুবচন বোঝাবে, যেমন দল, জাক, মিছিল, মিটিং, সভা সমিতি, পঞ্চায়েত ইত্যাদি। দেন হচ্ছে গুণবাচক বিশেষ্য, সেটা হচ্ছে বিশেষ্য মানে বিশেষণ পদের নাম বুঝাবে। এন্ড ভাববাচক বিশেষ্য, সেটা হচ্ছে ক্রিয়াপদের নাম বুঝাবে। এই হচ্ছে টোটাল আমাদের বিশেষ্য পদের শ্রেণী বিভাগ। 10টা 20 বাজে। আসলে গ্রামের অনুপাতে এটা আসলে অনেক রাত, ঢাকার অনুপাতে এটা কিছুই না, বাট গ্রামের অনুপাতে এটা আসলে অনেক রাত। তো আমি আজকের মতো এইটুক পর্যন্তই রাখলাম। ইনশাল্লাহ আবার যদি আল্লাহ তৌফিক দেয় মঙ্গলবারে ইনশাল্লাহ আমরা বাকিটা করব। প্রয়োজনে আগামী শুক্রবার বা শনিবার এক্সট্রা ক্লাস নিয়ে আপনাদের এটা ব্যাকআপ করে দিব। ওকে, আশিক ভাই আনমিউট করেছে। আশিক ভাই কোশ্চেন করেছেন, বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, আমি প্রথম দিকে ছিলাম না, এই জন্য মানে এটা জিজ্ঞেস করতে পারি না, এই জন্য এখন আর কি বলতেছিলাম আর কি, উপসর্গ নিয়ে আর কি, বুঝছেন? হ্যাঁ, উপসর্গ নিয়ে বলেন। দাঁড়ান আমি রেকর্ড অফ করে নিই আমাদের আজকের